মিস্টার হারুন, আপনাকে এই ক্ষমতা কে দিয়েছে? হু হ্যাজ গিভেন ইউ দিস অথরিটি? এটা কি আপনাকে আইনি ক্ষমতা দিয়েছে? এটা কি আপনাকে সংবিধান আপনাকে ক্ষমতা দিয়েছে? আপনি তার আত্মীয় স্বজনকে ডেকে আনলেন। হু হ্যাজ গিভেন ইউ দ্য অথরিটি তার আত্মীয় স্বজনকে ডাকার জন্য? এবং তার আত্মীয় স্বজনকে ডেকে আপনি তাদেরকে এক টেবিলে খাওয়ালেন, সেটা আপনি ভিডিও করলেন, ভিডিও করে আপনি ভাইরাল করলেন, আপনি ফেসবুকে দিয়ে দিলেন, ইউটিউবে দিয়ে দিলেন। ওটা স্টুপিডিটি ইট ইজ। মানে আমি একজন সাবেক পুলিশ কর্মকর্তা হিসেবে, সে আমার একজন জুনিয়র সহকর্মী, এটা আমার কাছে অবাক লাগে। এই যে ৬ জন যে ওখানে বিবৃতি দিল, এই বিবৃতি দেওয়ার জন্য কি ডিবি অফিস কি একটা রাইট প্লেস? তারা তো একটা সংগঠন করে। আমার সংবিধানের ৩৮ ধারাতে স্পষ্ট বলা হচ্ছে, সংগঠন করার যে কোনো ব্যক্তি বা যে কোনো নাগরিকের সাংবিধানিক অফিসের যে বিষয়টি, সেটি হলো আমাদের যেটা আইন, আমাদের যে সংবিধান, আমাদের যে ফৌজদারি কার্যবিধি, এখানে যে স্পষ্ট বলা হচ্ছে যে আপনি আদালতের অনুমতি ছাড়া আপনি কাউকে পুলিশ হেফাজতে নিতে পারবেন না। পুলিশ হেফাজতে নিতে হলে যদি কেউ ফৌজদারি অপরাধ করে, তাহলে আপনি তাকে আটক করবেন। আটক করে ইমিডিয়েটলি আপনাকে থানা অথবা ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করতে হবে, এবং থানার ওসি ২৪ ঘন্টার ভিতর ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করবে। এবং ম্যাজিস্ট্রেট যদি ফার্দার ইনভেস্টিগেশনে যদি তাকে রিমান্ড দেয়, তাহলে আপনি তাকে পুলিশ হেফাজতে রাখতে পারবেন। তাহলে যে ৬ জনকে আপনি তাকে আপনি সেফ কাস্টাডি বা তার সিকিউরিটি দেওয়ার জন্য আপনি যে তাকে ৬ জনকে ডিবি অফিসে আনলেন, ওই যে মিস্টার হারুন, আপনাকে এই ক্ষমতা কে দিয়েছে? হু হ্যাজ গিভেন ইউ দিস অথরিটি? এটা কি আপনাকে আইনি ক্ষমতা দিয়েছে? এটা কি আপনাকে সংবিধান আপনাকে ক্ষমতা দিয়েছে? আপনি তার আত্মীয় স্বজনকে ডেকে আনলেন। হু হ্যাজ গিভেন ইউ দ্য অথরিটি তার আত্মীয় স্বজনকে ডাকার জন্য? এবং তার আত্মীয় স্বজনকে ডেকে আপনি তাদেরকে এক টেবিলে খাওয়ালেন, সেটা আপনি ভিডিও করলেন, ভিডিও করে আপনি ভাইরাল করলেন, আপনি ফেসবুকে দিয়ে দিলেন, ইউটিউবে দিয়ে দিলেন। ওটা স্টুপিডিটি ইট ইজ। মানে আমি একজন সাবেক পুলিশ কর্মকর্তা হিসেবে, সে আমার একজন জুনিয়র সহকর্মী, এটা আমার কাছে অবাক লাগে যে আমার ডিএমপির কমিশনার এবং ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, তারা কি বোবা হয়ে গিয়েছে নাকি তারা বধির হয়ে গিয়েছে? এই যে বাংলাদেশ পুলিশ, এটা কি আওয়ামী লীগের কি পুলিশ লীগ? বাংলাদেশ পুলিশ হলো 18 কোটি জনগণের পুলিশ। এই যে সেনাবাহিনীর যে প্রধান, উনি রাজনৈতিক বক্তব্য দেন, ওটা অডাসিটি এন্ড ওটা স্টুপিডিটি। যেখানে 18 কোটি জনগণের ট্যাক্সের পয়সায় এই আইজিপি সাহেব বেতন নিচ্ছে, সেনাপ্রধান ওই যে বেতন নিচ্ছে, ওই যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের তিনি বেতন নিচ্ছেন। আর ওটা স্টুপিডিটি। সবচেয়ে বড় হচ্ছে এই সরকার সম্পূর্ণ রোগাক্রান্ত। এবং আওয়ামী লীগের মতো একটা বড় দল যারা স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, সেই দল এত দৈন্য হয়ে গিয়েছে, এত দৈন্য দশায় পতিত হয়েছে যে ডিবি অফিসকে তার রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার করছে। এই যে ৬ জন যে ওখানে বিবৃতি দিল, এই বিবৃতি দেওয়ার জন্য কি ডিবি অফিস কি একটা রাইট প্লেস? তারা তো একটা সংগঠন করে। আমার সংবিধানের ৩৮ ধারাতে স্পষ্ট বলা হচ্ছে, সংগঠন করার যে কোনো ব্যক্তি বা যে কোনো নাগরিকের সাংবিধানিক অধিকার। এবং তারা একটা সংগঠনের অধীনে, ছাত্র সংগঠনের অধীনে তারা একটা বৈধ আন্দোলনে আছে, এবং তারা বৈধ দাবি সরকারের কাছে চাচ্ছে। তাহলে তারা যদি এই প্রোগ্রামটা এবং তাদের এই আন্দোলনটা প্রত্যাহার করতে হয়, তাহলে ডিবি অফিসে যে কেন প্রত্যাহার করা লাগবে, এটা আমার কাছে এটা অবাক লাগে। তা হাইকোর্ট অবশ্য জাজমেন্ট দেয় না, একটা অবজারভেশন দিয়েছে। অবজারভেশনটা হচ্ছে, হারুন সাহেব সবাইকে ধরে নিয়ে বা ডিবি অফিসে নিয়ে ভাতের হোটেল বানায়, যেটা উনি ২ জন বিজ্ঞ বিচারপতি বলেছে এটা জাতির সাথে মশকরা। এটা হলো এনামুল হক মনির। আমাদের বাঙালি জাতি হলো, যখন পানি নিচের দিকে গড়ায়, তখন কিন্তু সবাই কিন্তু এই পানি যেদিকে গড়াচ্ছে সেই দিকেই কিন্তু যায়। এখন যেহেতু দেখছে যে শেখ হাসিনা পলিটিক্যালি এন্ড ক্লিনিক্যালি ডেথ, মানে যে কোনো মুহূর্তে তার লাইফ সাপোর্টটা খুলে দেওয়া হবে, ডাক্তার এসে বলবে যে ডেড বডিটা তুমি নিয়ে যাও। এই ক্ষেত্রে আমাদের ২ জন বিজ্ঞ বিচারপতির হুঁশ হয়েছে, এখন ওনারা এই ধরনের বক্তব্য দিচ্ছে। তাহলে গত 18 বছর ধরে এই সমস্ত বিজ্ঞ বিচারপতিরা, ইনক্লুডিং চিফ জাস্টিস, ওনারা কোথায় ছিলেন? 2008 সালে যে সেনাবাহিনী হস্তক্ষেপ করলেন, এটা অসাংবিধানিক প্রক্রিয়া, অবৈধ প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ক্ষমতায় আনলেন, এবং ওই 2 বছরের যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এখনো পর্যন্ত দেওয়া হয় নাই। এটা কি আমার হাইকোর্ট, অ্যাপিলেট ডিভিশন বা চিফ জাস্টিস এই বিষয়ে কি কখনো কথা বলেছে? কথা বলে নাই। 2011 সালে যে কেয়ারটেকার গভর্নমেন্ট যে ওই বাতিল করা হলো, যেখানে ওপেন কোর্টে একরকম জাজমেন্ট দিয়ে পরবর্তীতে 18 মাস পরে ভিন্ন রকম জাজমেন্ট দিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করা হলো এবং সংবিধানের ৫ম সংশোধনী আনা হলো। এটিও একটা অসাংবিধানিক এবং এটিও একটা অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে। এটা নিয়ে কি আমার হাইকোর্ট, অ্যাপিলেট ডিভিশন কথা বলেছে? কথা বলে নাই।
2014 সালে যে একতরফা নির্বাচন হলো, এইটার এগেনস্টে ডক্টর বদিউল আলম মজুমদার হাইকোর্টে রিট করেছিল যে এই নির্বাচনটি অসাংবিধানিক হয়েছে। সেখানে হাইকোর্ট বলেছে এটি নাকি অসাংবিধানিক হয় না। ভালো কথা যে আপনার ক্ষমতা আছে বলার, আপনি বলেছেন। 2018 সালে যে দিনের ভোট রাতে হলো এবং যেখানে সবাই দেখলো, বিশ্ব মিডিয়া দেখলো, বিশ্ব জনগণ দেখলো, এই যে অসাংবিধানিক প্রক্রিয়া এবং সংবিধান লঙ্ঘন করে এই কাজগুলো করা হলো, সেখানে হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশন থেকে একটিবার কোনো কথা বলা হয় নাই। শুধু একটিবার না, সেখানে বিএনপি তথা অপোজিশন এমপিগণ তারা কিন্তু হাইকোর্টে মামলা করেছিল, ইলেকশন কমিশন রিলেটেড যে আদালত, সে আদালতে মামলা করেছিল। আমার জানা মতে অদ্যবধি সেটার এখনো হিয়ারিং হয় নাই। ওরা শেখ হাসিনা 2018 টেনিওরটা শেষ। 2024 সালে মাত্র 5% ভোট পড়লো এবং এই ভোট একটা অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় থাকলো। বিজ্ঞ আদালত ইনক্লুডিং চিফ জাস্টিস একটিবার কোনো কথা বললেন না এবং একটিবার সুমোটো হয়ে তারা কোনো রিট করলেন না বা কোনো ব্যাখ্যা বললেন না। এই যে কোটা আন্দোলন নিয়ে অ্যাপিলেট ডিভিশন বা বাংলাদেশের যিনি চিফ জাস্টিস, উনি তিনটি বার রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, মানে অ্যাজ ইফ উনি রাজনৈতিক নেতা। মানে উনি চিফ জাস্টিস থেকে উনি রাজনৈতিক নেতা, হ্যাঁ অবশ্যই উনি রাজনৈতিক নেতার মতোই বক্তব্য দিবে, কারণ উনি 81 সালে আব্দুর রাজ্জাকের যে আওয়ামী লীগের কমিটি ছিল সেই কমিটির উনি ছিলেন ছাত্রলীগের সভাপতি। তাহলে উনার যে ছাত্রলীগের সভাপতি বা ডিএনএ, ওই ডিএনএ থেকে তো উনি সরে আসতে পারেন না। উনি দেখেন 3টি রাজনৈতিক বক্তব্য দিয়েছে। প্রথম দিন বলেছেন কি, যে রাস্তার আন্দোলন দেখে বিচার পরিবর্তন হয় না। এর পরেরটা যে বললেন কি, উনি যে উনি বললেন যে আদালতের রায়ের বিরুদ্ধে কিসের আন্দোলন। আর এই সর্বশেষ যে উনি যে রায়টা দিলেন, জাজমেন্ট দিলেন, সেখানে উনি নির্দেশ দিয়েছেন যে ছাত্রছাত্রীরা যেন শিক্ষা অঙ্গনে ফিরে যায়। এটা কি আদালতের কাজ? এটা কি আদালতের ফাংশন? এটা তো একটা রাজনৈতিক বক্তব্য, এটা তো এক্সিকিউটিভ ফাংশন। তাহলে উনি প্রধান বিচারপতি হয়ে উনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। এই যে এখন দুইজন বিজ্ঞ বিচারপতি যে বক্তব্য দিয়েছেন, কারণ ওনারা বুঝতে পেরেছেন যে শেখ হাসিনা ক্লিনিক্যালি ডেথ, যে কোনো মুহূর্তে লাইফ সাপোর্টটা খুলে দিয়ে ডাক্তার বলবে লাশটা তোমরা নিয়ে যাও। এই কারণে ওনারা এখন এই গণ আন্দোলনের ভয়ে, যাতে পরবর্তী গণতান্ত্রিক সরকার যেই আসুক না কেন ওনাদের চাকরিটা যেন বাঁচে, এই কারণে ওনারা এখন এই ধরনের বক্তব্য দিলেন। আমার বক্তব্য হলো যে আপনি যে বক্তব্য দিয়েছেন, কমেন্ট দিয়েছেন, আপনাকে সাধুবাদ জানাই। তাহলে দীর্ঘ 18 বছর আপনার হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশন ইনক্লুডিং চিফ জাস্টিস আপনারা কেন ঘুমিয়েছিলেন এবং এখনো কেন ঘুমিয়ে আছেন? এই যে 500 স্টুডেন্ট যে নিহত হলো, 200 ছাত্রকে পঙ্গুত্ব করা হলো, আপনাদের থেকে তো কোনো বক্তব্য নাই মাননীয় হাইকোর্ট, মাননীয় অ্যাপিলেট ডিভিশন, মাননীয় চিফ জাস্টিস। তো এখন সমস্যা হলো যে আমাদের বাংলাদেশের সকল অঙ্গে রাজনীতি ঢুকে গিয়েছে এবং সবাই হয়ে গেছে ধান্দাবাজ, দুর্নীতিবাজ এবং হত্যাকারী। যেখানে সরকারি, আমি আগের টার্নে বললাম, সরকারি হলো রোগাক্রান্ত, সরকারি হলো মানসিকভাবে অসুস্থ, সরকার প্রধান হলো মানসিকভাবে অসুস্থ। আমাকে একজন এর আগের টকশোতে একজন আওয়ামী আলোচক আমাকে বলছিল যে শেখ হাসিনা যদি পদত্যাগ করে, যেটা আমাদের ফখরুল চৌধুরী মিলন ভাই বললো যে যদি শেখ হাসিনা পদত্যাগ করে এটা কি সমাধান হবে? কিন্তু শেখ হাসিনা পদত্যাগ করাই হলো একমাত্র সমাধান। আর আমার যেটা অতীত ইতিহাস বা আমার শেখ হাসিনার যে অতীত ইতিহাস, শেখ মুজিবুর রহমানের যে অতীত ইতিহাস, কারণ শেখ মুজিবুর রহমানের ডিএনএ কিন্তু শেখ হাসিনার ডিএনএর ভিতর আছে। তাদের কিন্তু কম্প্রোমাইজিং এর ইতিহাস এবং পালিয়ে যাবার ইতিহাস। শেখ হাসিনা কিন্তু 1986 সালে উনি বলেছিলেন যে নির্বাচনে যাবে সে হলো জাতীয় বেঈমান, পরে তিনি কিন্তু নির্বাচনে গিয়েছিলেন। উনি কিন্তু আপনার এই 2007 সালে 111 গভর্নমেন্টের সাথে কম্প্রোমাইজ করে কিন্তু আগেই কিন্তু দেশ ছেড়ে ভেগেছিলেন এবং পালিয়েছিলেন। সো শেখ হাসিনার যে অতীত ইতিহাস, কম্প্রোমাইজিং এর ইতিহাস, পালিয়ে যাবার ইতিহাস, একজন দর্শক কিন্তু বলেছিলেন, মানে একজন দর্শক কিন্তু আপনাকে প্রশ্ন করে যে উনি কি পালিয়ে গিয়েছিলেন? আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি উনি পালিয়ে গিয়েছিলেন।